জুলাই গণ অভ্যুত্থানের পর দেশবাসী আশা করেছিল সত্যিকারের কাঠামোগত সংস্কার হবে। অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ জারি করে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও জবাবদিহিতার ভিত্তি তৈরি করে দেয়। কিন্তু বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার 98টি অধ্যাদেশ হুবহু গ্রহণ করলেও বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বাতিল করেছে। যেমন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, বিচারক নিয়োগ, মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ। আরও 16টি অধ্যাদেশ সংশোধন করে পরে আনবে বলে আপাতত স্থগিত রাখা হয়েছে। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ইতিবাচক কিছু আইন রাখা হয়েছে ঠিকই, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে ত্যাগ ও প্রত্যাশা ছিল সে অনুযায়ী গভীর সংস্কার আপাতত হচ্ছে না। এতে হতাশা সৃষ্টি হয়েছে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার আরও কঠোরভাবে বলেছেন, তিনি বলেছেন, বিএনপি তার অতীত থেকে কোনো শিক্ষাই নেয়নি। যে দলের হাজার হাজার নেতাকর্মী উচ্চ আদালতের জামিনের জন্য ধর্ণা দিত এবং নির্যাতনের শিকার হয়েছে যারা, আজ তারাই বিচার বিভাগ স্বাধীন করার আইন বাতিল করেছে। এটা স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অধিকারের জন্য বড় ঝুঁকি। ক্ষমতায় গিয়ে যারা পূর্বের ভুলের পুনরাবৃত্তি করে তাদের পরিণতি খুব ভালো হয় না। বাংলাদেশি ক্ষমতার পালাবদলের ইতিহাস খুব একটা সুখকর নয়। গণতান্ত্রিক দলগুলো ক্ষমতায় গিয়ে এমন আইন প্রণয়ন করেন যে তাদেরকে উৎখাত হতে হয় অত্যন্ত নির্মমভাবে। শেখ মুজিবের ক্ষমতায় যে বাকশাল প্রণয়ন, 75-এ নির্মম পরিণতি, কু, তারপরে পাল্টা কু, এরশাদের পতন, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিছু বছর পরেই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে, যে সরকার প্রতিষ্ঠার জন্য তারা নিজেরাও একসময় আন্দোলন করেছিল। বিচার বিভাগ সহ সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করে 15 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রণয়ন। তারপরে 24 সালে জুলাই আন্দোলনের ফলে ভারতে পলায়ন। বাংলাদেশের ইতিহাসপূর্ণ এমন দ্বিচারিতা ও ক্ষমতায় এসে নিজের মুখোশ পাল্টে ফেলার গল্পে ও তার নির্মম পরিণতিতে। তাই সংস্কার নিয়ে ধোঁয়াশা, অবিশ্বাস বাংলাদেশের বাস্তবতায় খুব একটা বেশি বাড়াবাড়ি নয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অর্থাৎ বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে তারা একই ভুলের পুনরাবৃত্তি করেছে। ইতিহাস ফিরে ফিরে এসেছে, শিক্ষা নেয়নি কেউ। প্রশ্নটা হচ্ছে, বর্তমান সরকার কি নেবে?